جمالا لا 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 আজকে থাম্বনেল দেখেই বা টাইটেল দেখেই অনেকেই ঢুকেছেন কি হলো কি হয়েছে বা কি সারপ্রাইজ, তো সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে একটি সারপ্রাইজ বা একটু কি ঘটলো আমাদের এই 27 তারিখ সেই ভিডিওটি নিয়ে চলে আসলাম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এটা হচ্ছে মিরপুরের বাসাটা। এটা যখন আমরা উঠেছিলাম তখন এরকম দেখতে ছিল, এখনও ঠিক সেরকমই। এখন হচ্ছে আমরা এটা ছেড়ে যাচ্ছি, মানে হচ্ছে খালি আমাদের ফার্নিচার ছিল এতদিন, এখন খালি হয়েছে। ঠিক যেরকম ক্লিন ছিল এখনও ঠিক ওরকমই ক্লিন করে করাই আছে, তো সেই হিসেবে আর কিছুই করতে হবে না, আমরা চলে যাচ্ছি মিরপুর ছেড়ে। তো সেটা কি কারণ, ফুল ভিডিওটি দেখলে আস্তে আস্তে আমি সবই বলে দিচ্ছি, মানে বিস্তারিত বলে আপনাদেরকে অবগত করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতেই আমার মিরপুর থেকে যাওয়ার কারণ, তারপরে কেন, সব প্রশ্নের উত্তর মিলে যাবে। সব শেষ করে মানে মিরপুরের বাসা থেকে সব নিয়ে এখন আমরা চলে যাচ্ছি নতুন বাসায়। নতুন বাসাটা কোথায় সেটাও বলে দিব ইনশাআল্লাহ। এই দিনটা ছিল 27শে মার্চ। চলে এসেছি আমরা মা ছেলে তিনজন চারজন, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর মুনতাসির মোত্তাকি আমাদের সাথে এসেছে। এই যে এটা হচ্ছে আমাদের নতুন বাসাটা, নতুন বাসা বলতে ভাড়া বাসা আর কি। তো এটা আমরা আসলে খিলগাঁও চলে এসেছি। তো এই বাসার একটু ট্যুরটা খালি অবস্থায় দিয়ে দিচ্ছি। এটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াশরুম, একটা বড় মোটামুটি বলা যায় ব্যালকনি। তো খুবই আলো বাতাস, খুবই খোলামেলা, তবে মাস্টার বেডরুমটা ছোট। তো এটাই একটা মানে মাস্টার রুম, তারপরে একটা যে গেস্ট রুম ওইটাও একটু ছোট আমার জিনিসপত্র অনুযায়ী আর কি। এটা হলো চাইল্ড বেডরুম। তো এটার বারান্দাটাও বেশ বড় আছে, দুইটা বারান্দা। তো দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটা খোলামেলা। প্রথমে আমি আসলে নতুন বাসার ট্যুরটা দিয়ে তারপরে বিস্তারিত বলতে থাকবো। তো গাড়ি আমাদের যে ট্রাক সেটাও চলে এসেছে নিচে, আস্তে আস্তে এখন উঠাবে। আমার বড় ছেলে এসেছে ট্রাকের সাথে, কারণ বাসা চেনার সুবিধার্থে ওকে ওইভাবে আমরা সেট করে নিয়েছি। এটা হলো রান্নাঘর, রান্নাঘরটা একটু ছোট আর নিচের দিকে একটু ক্যাবিনেট করা আছে, দেখতে পাচ্ছেন খুবই ছোট। উপরে মানে উল্টা আর কি পিছনের দিকে ক্যাবিনেট করে দিয়েছে। তো মোটামুটি চলবে, আর আমার জন্য একটু ছোট হয়ে গিয়েছে আর কি। তারপরেও যাই হয়েছে, কিসমতে যা ছিল, তকদিরে যা ছিল, তকদির হলো বড় জিনিস। তকদিরে যখন যেটা থাকবে সেটাই হবে, সেটাই ঘটবে। এই বাসার মেন এন্ট্রেন্স হচ্ছে এটা থেকে এখন দেখেন পুরো ঘরের অবস্থা। এখন সকাল হচ্ছে 10টা। রাতে আসলে মিস্ত্রিরা কারেন্টের কাজ করা হয়েছে, তারপরে এক একজন এক এক কাজ করে প্রায় 10টা বেজে গেছে। এগুলো এইভাবে রেখে যেতে আর কি। কারেন্টের পর্দার এগুলো দেওয়া ছিল না, আমরা ওঠার পরেই দেওয়া হয়েছে। তো এখন এই দেখেন এতগুলো জিনিস, এই যে রাতে শুধু আসার পরে বিছানাটা করে আমরা শোয়ার একটা ব্যবস্থা করেছি। তো দুই মানিক ঘুমাচ্ছে। ঘরের অবস্থাটা একটু দেখাচ্ছি। এটা হলো ডাইনিং স্পেস। ডাইনিংয়ের অবস্থাও দেখেন
খুবই খারাপ অবস্থা। শোকেছে এখনো গ্লাস লাগানো হয় নাই, সব গ্লাসগুলো এখানে পর্দা লাগানো বাকি আছে। আমার রুমেও শুধু জাস্ট বেডটা এভাবে সেট করা হয়েছে, এখনো কোনো কিছুই গুছানো। এখান থেকে অনেক কিছু ওলট পালট হবে, জাস্ট ওরা যেভাবে রেখে গেছে, বলেছে যেভাবে ওইভাবে রেখে গেছে, এইটুকুই। আর বারান্দার অবস্থাও এইরকম। কি জন্য বাবু বাজার নাস্তা আনতেছে কি জন্য? এই দিনটা হলো 28 তারিখ সকাল। তো চুলা তো ঠিক হয়নি, নাস্তা আনতে আমার স্টাফ বাবুকে বলেছি, ও আনতেছে বাইরে থেকে। এটা হলো বড় ছেলের রুম, এখন আপাতত সিলেক্ট করা হয়েছে। তো এখানে ওই যে চাদরও বিছানো, চাদর কোথায় রাখছি আর কি, মানে মনে নাই কোন বস্তায় কোন জায়গায়। এখন আর এটা ফসে ও কাঁথা বিছিয়ে কোনো রকমে ঘুমিয়ে পড়েছে। এই যে অবস্থা, এখানে অ্যাটাচড বাথরুম আছে। তো এই সব জিনিস গুছানোটা কেমন মনে হচ্ছে, সবই আমাকে করতে হবে, কোনো একটা কাজের লোক নেই, কারণ এখানে নতুন জায়গা আবার সেট আপ হওয়া, একটা কাজও আসলে আমাকে ছাড়া হবে না। ছেলেরা আমাকে হেল্প করবে। ওর আব্বু এখন আবার নোয়াখালী গেছে, ও আসলে এখানে ঢুকিয়ে একটা দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে রাতের 12টা 12:30 মেবি, তখন আমি ঘুমাই গেছি, আসলে আমাকে আর উঠায়নি। আমার যে খুবই টায়ার্ড আমি ছিলাম, আমার শরীরের এমন অবস্থা হয়েছে, শরীরের ব্যথায় আর মানে মিস্ত্রিরা যাওয়ার পরে একটু হালকা খেয়েছি। কে বাবু নেই। তো এখন হচ্ছে ফিল্টার লাগানো হচ্ছে, ফানি তো মেন হচ্ছে ফানি, তারপরে চুলা, নতুন বাসায় যেখানে যাওয়া হয় এগুলো ঠিক করাটাই হলো মেন কাজ। তো সারাদিন আমরা আসলে গতকালকে যে ফানিগুলো নিয়ে এসেছি সেভাবে চলেছে, কোনো রকমে দিনটা কাটলো। এখন রাত্রিবেলা ওরা এসে মিস্ত্রিরা এসে এখানের মানে বিল্ডিংয়ের যে মিস্ত্রি তারা এসে এগুলো ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে। তো মোটামুটি আসলে কাজ এভাবে এগিয়ে যাচ্ছি। তো এখন বলে নিই আসলে মানে মিরপুর থেকে কেন আসা। মিরপুর থেকে আসার আসলে রিজন বা কারণ অনেকগুলো, আর মিরপুর যাওয়ার কারণ 2-3টাই বলা যায়। তো আসলে সিদ্ধান্ত অনেক সময় অনেক কিছু আমরা নিতে হয়তো মনে করি অনেক ভালো করছি বা ভালো হবে, কিন্তু আসলে আমরা তো গায়েব জানি না সামনে ভবিষ্যৎ কি হবে বা আসলে কি ভালো হবে কি না মন্দ হবে, সেটা তো আর বলতে পারি না। তো সেই কারণেই আসলে সিদ্ধান্ত কোনো সময় নিলে বা নেওয়া হলে সেটা যে সব সময় পারফেক্ট বা ঠিক হবে বিষয়টা তা না। তো এইবারও আমাদের সেটাই হয়েছে। মিরপুর যাওয়ার রিজন যে ছিল সেটা হলো একটা মুনতাসিরের স্কুলের ভর্তি, আর একটা রিজন সেটা আমি বলবো না, সেটা আমাদের পার্সোনাল একটা রিজন ছিল। তো ওই কারণে আসলে গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে থাকবো বা সেটেল হব, কিন্তু আসলে গিয়ে আসলে বুঝতেছি যে আসলে আমাদের দ্বারা এটা সম্ভব না। কারণ আমাদের সব কাজ কারবার হচ্ছে খিলগাঁওয়ের দিকে। আমরা প্রায় 15-16 বছরের মতোই খিলগাঁও জোন, খিলগাঁও শান্তিনগর, মানে 15 বছর না হলেও 10-12 বছরের মতোই এখানে আছি। তো এদিকটাই আমাদের কাছে অনেক বেশি মানে ভালো লাগা, সহজ লাগা, সব মিলিয়ে আর কি এই দিকটাই ভালো। তো ওই দিকে গিয়ে ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে, মুত্তাকির পরীক্ষা শেষ হয়ে যাবে ফেব্রুয়ারিতে, ও কলেজে যে কোনো জায়গায় ভর্তি হবে, সেটাও ঠিকঠাক হবে, আবার মুনতাসিরের স্কুল খুলবে, ক্লাস করবে, আমার হাজব্যান্ডও হয়তো অফিস উনি আসবে যাবে। কিন্তু যাওয়ার পরে দেখতেছি আসলে মুত্তাকির কোচিং বন্ধ হয়নি, পরীক্ষা ফাইনাল দেওয়া হয়নি, ও যেহেতু মেট্রিক মানে ক্লাস 10 পরীক্ষার্থী, তো ওর পরীক্ষাও শেষ হয়নি। তারপরে হচ্ছে মানে স্কুল তো খোলা নয়, কিন্তু প্রতিদিন আমার হাজব্যান্ডকে
অফিসে আসতে যেতে হচ্ছে। আবার আমি যে বিজনেস করি সেটা তো আমাকে করতে হবে, কারণ আমি ওইটা আমার যেহেতু একটা বড় আমার জীবনের সাথে জড়ে গিয়েছে। তো অনেক কাস্টমার, অনেক কিছু, অনেক স্টাফদের কাজকর্ম, সেগুলো আমার দ্বারা ওখান থেকে মানে ম্যানেজ করাটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। ফোনে ফোনে আর কতটুকুই করা যায়, আর প্রতিদিনও আসা সম্ভব নয়। দেখা গেছে আমি 2-1 দিন পর পর আসছি, কিন্তু সেটাও আমার জন্য খুব মানে টাফ ব্যাপার। আসা যাওয়াতে অনেক টাইম লেগে যায়, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টাও আসা যাওয়াতে লেগে যায়। আবার হচ্ছে মানে খরচের দিকটাও বেড়ে যায়, কারণ হচ্ছে প্রতিদিন যদি আমার হাজব্যান্ড আসে যায়, ওনার 1000 টাকা গাড়ি খরচ চলে যাচ্ছে। তো আমাদের আসা যাওয়া মিলিয়ে মোটামুটি 1-1.5 হাজার টাকা যাতায়াত খরচ চলে যাচ্ছে। তো মাসে তো বড় ধরনের একটা খরচ বেড়ে যায়। তো মানে লেনের থেকে দেনে বেশি হয়ে যায়, এটাও একটা কারণ। আর আমার হাজব্যান্ড আসলে জার্নি করে প্রতিদিন আসতে যেতে উনি খুব টায়ার্ড, ক্লান্ত হয়ে যাচ্ছেন। আমি মানে খুব আমি দেখতেছি, উনি যদিও কিছু বলতেছে না, কিন্তু খুব শুকিয়েও যাচ্ছে। এরকম দেখে আমার আসলে আমাদেরও মন বসতেছে না। মনে হচ্ছে মানে কোথায় বনবাস চলে এসেছে। আমার কাছে মনে হচ্ছে আমার ছেলেরা আসলে ওরাও বলতেছে, মানে ওরাও থাকতে পারতেছে না। ওদের ছোট থেকেই মানে শান্তিনগর খিলগাঁও জোন, ওদের বড় হওয়া ছোট থেকে অনেক বছরে ওই স্কুল সব মিলিয়ে আর কি ওদের ছোটোবেলাটা ওইদিকে কেটেছে। ওদেরও মন বসতেছে না, ওরাও মানে প্রতিদিন জ্ঞানর করতেছে, আম্মু চলেন ওইদিকে, আমরা এদিকে থাকবো না। তো যেই কারণে আরেকটা কারণ ছিল, সেটাও বলতেছে না, ওইটাও বাদ দেন, ওইটা আমরা অন্যভাবে ম্যানেজ হবে, অসুবিধা নাই। তো সব মিলিয়ে আসলে পরে সিদ্ধান্ত, আমার হাজব্যান্ড রাজি ছিল না প্রথমে। তো এই তো রান্নাঘরটা, হ্যাঁ আসলে আমি এর ভিতরে বলে নিচ্ছি, মানে কারেন্টের কাজ টাজ হলো, তারপর আমাদের টুকিটাকি সবাই মিলে একটু একটু করে কাজ করে করে এগিয়ে যাচ্ছি। আর আমারই তো মেন কাজ, আমার কাজগুলো তো আমাকেই করতে হবে। সেই সব মিলিয়ে একা হাতে করতে গিয়ে আসলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছে, যার কারণে আমি রমজানের প্রিপারেশন দেখাবো বা রমজানের কিছু টিপস দিব, কিছুই পারছি না। গত কয়েকদিন বলছি যে আমার ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না ব্যস্ততার কারণে। যাই হোক, মিরপুর থেকে আসার যে কারণগুলি সেগুলি বলে দিচ্ছি আর কি। তো সব মিলিয়ে আসলে ছেলেরাও মন বসাতে পারছে না। পরে আমার হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম যে আসলে আমরা যেহেতু সব কিছু ওইদিকে মনও বসতেছে না, ভালো লাগতেছে না, তাহলে আর যত কষ্ট হোক সেটা আমি মেনে নিব। আর এইসব খরচের দায়িত্ব আমি নিব। যেহেতু আমি বিজনেস করি, আমারও তো একটা মানে ইয়ে আছে, শক্তি আছে বলা যায়। তো সেই হিসাবে ওনাকে এসব যুক্তি টুক্তি দিয়ে ছেলেরাও বুঝিয়ে তো রাজি করালো, যার কারণে আসলে পরে আমরা সিদ্ধান্ত নিয়ে একদিন এসে এই বাসাটা আমার পছন্দ হয়েছে মোটামুটি আর কি। আর অন্যান্য অনেক দেখেছি, কিন্তু একদিনে যা দেখতে পেরেছি ওগুলোর চেয়ে এই বাসাটা মোটামুটি পারফেক্ট মনে হয়েছে। তো ওই দিন পরের দিন এসে কথা বলে ফাইনাল করে দিয়েছে। আর যে মালিক উনিও আবার আমার হাজব্যান্ডের বন্ধু, তো সেই হিসেবে। আর এটার ভাড়াটাও একটু তুলনামূলক কম আগেরটার ভাড়ার তুলনায় আর কি। আগেরটা তো অনেক বড়ও ছিল, অনেক সুন্দরও ছিল, আবার ভাড়াও অনেক বেশি ছিল। তো মানে এটা ডাবল বলা যায়। তো সেই হিসাবে এই বাসাটা নেওয়া আর কি। তো আসলে কারণগুলি বলে দিলাম। আর মানে আমার দুঃখের কারণ আর সুখের কারণ যেটাই বলি, দুঃখের কারণ হলো এই যে কষ্ট, মেহনত, তারপরে মানে বাসা চেঞ্জের যে খরচ, সব মিলিয়ে আসলে বড় একটা ভুলের ভিতরে পড়ে সবের খেসারত দিতে গিয়ে কষ্ট মেহনত সবই হলো আর কি। যাই হোক, তকদির, আমি প্রথমে বললাম তকদিরে যখন যেটা হবে লিখে থাকবে সেটাই হবে। তো তকদিরকে মেনে নিয়ে আমরা এগিয়ে যাব, জীবনটাকে এগিয়ে নিব, এটাই হলো বড় কথা। আর অনেকেই বুঝতে পেরেছেন আমরা নতুন বাসায় এসেছি বা চেঞ্জ হয়ে গিয়েছে বলতেছেন। আসলে কি বলবো, আমি ভেবেছি এরকম একটু বিস্তারিত বলে আপনাদেরকে জানাবো, সেই কারণে আসলে কমেন্টের উত্তর দিইনি। তো 2-1 জন অভিমানী বোন খুব মনে কষ্ট নিচ্ছেন আমি কমেন্টের উত্তর দিচ্ছি না, রিপ্লাই দিচ্ছি না। আসলে আমার অবস্থাটা আপনারাই দেখতেছেন, বাসা চেঞ্জ করা, আমি 2 মাস
মাস, মাত্র 2 মাসও ছিলাম না, 1 মাস 25 দিনের মতো আর কি ওই বাসায় ছিলাম। এর ভিতরে মেহমান ছিল, আবার আমি ফেনী গিয়েছি। আসার পরে সিদ্ধান্ত নিয়ে 4-5 দিনের ভিতরে সব গুছিয়ে আবার এখানে এসে এগুলো গুছাতে গিয়ে আমার আসলে কমেন্টের উত্তর দেওয়ার মতো শক্তি, সময় কোনোটাই নেই। এর ভিতরে আমি আমার বিজনেস চালিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার সাথে কথা বলছেন, আমি প্রতিদিন 100 থেকে 150টা ফোন অ্যাটেন্ড করছি, ফোন রিসিভ করছি, সেগুলোর উত্তর দিচ্ছি। প্রতিদিন আমি যদি 2 মিনিট করেও কথা বলি, যারা আমার সাথে কথা বলছেন নিশ্চয়ই তারা জানেন আমি কেমন করে কীরকম কথা বলি বা সময় দিই। তো 2 মিনিট করে ধরি তাহলেও কিন্তু অনেক সময় যায়। এর ভিতরে রান্না বান্না, ছেলেদের যত্ন নেওয়া, নিজের তো বলা, নিজের যত্নের কথা তো না হয় বাদই দিলাম। সব মিলিয়ে আসলে মানে খুব ব্যস্ততায় দিন যাচ্ছে। তো এই যে অনেকগুলো ডেলিভারি দেওয়া, এগুলো কিন্তু মানে আমি তো মেন, আমাকেই দেখতে হয়। যদিও লোক আছে বা আমার হাজব্যান্ডও আমাকে মোটামুটি সহযোগিতা করছে, আর এখন তো আবার লকডাউন শুরু হয়ে গিয়েছে, যার কারণে উনি একটু একটু সময় দেওয়ার মতো অবস্থায় এসেছেন। তো মানে দিচ্ছেন। তো ডেলিভারি ম্যানেরা ডেলিভারির যে কাজগুলি সেগুলি তো আমাকেই বুঝিয়ে দিতে হয়, তাই না? তো আপনারা যদি আমাকে একটু না বুঝেন, আমার ফ্যামিলি আপনারাই যদি না বোঝেন তো আর কে বুঝবে বলেন? হ্যাঁ, অভিমান করবেন না, রাগ করবেন না, আপনারা আমার আপন। আপনাদের সাপোর্টে তো আমি অনেক দূর এগিয়েছি। এটা আপনাদের সাপোর্ট তো বলবো পরে, কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের সাপোর্টে আমি যতটুকু করছি ততটুকু আপনাদের চোখের সামনেই। তো যাই হোক, কেউ মনে কষ্ট নেবেন না আমার কমেন্টের উত্তর দেওয়া দেরি হওয়াতে, বা কোনো কথা হয়তো প্রশ্ন করেছেন এটা দিতে দেরি হওয়াতে। সো আপনাদের কাছ থেকে আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি, মানে আবারও বলতে মাপ চেয়ে নিচ্ছি, দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার আসলে কোনো অহংকারের কোনো প্রশ্ন ওঠে না, এটা হচ্ছে আমার মানে ব্যর্থতা, অপারগতা, এটাই আর কি। না হয় আমার আপ্রাণ চেষ্টা আপনাদেরকে কমেন্টগুলির উত্তর দেওয়ার। তবে পড়ি, সবার কমেন্ট পড়ি, কিন্তু লেখার মতো মানে সময় পাই না, কারণ আমি আমার পেজের অনেক কমেন্ট, অনেক রিপ্লাই দিতে হয়, সেগুলি নিজেই দিতে হয়। তো এইসব আবার আমার ঘর গুছানো, মানে অনেকগুলো কাজ করতে হচ্ছে এখন, সেটাও আমি ধীরে ধীরে দেখাবো ইনশাল্লাহ। তো সেগুলো এখনও অনেকগুলো কাজ বাকি ঘরের গুছানো গাছানো। তো এই কারণে আসলে সময় দিতে পারছি না আপনাদেরকে, যেটা সত্যি কথা আর কি। তো যাই হোক, ওদেরকে একটু হালকা নাস্তা দিচ্ছি ছেলেদেরকে। আর যতদিন মানে 2-3 দিনের মতোই আমাদের চুলা ঠিক হয়নি প্রথম দিকে। চুলা আনার সুযোগ হওয়া, আবার ওই সময় অবরোধ হরতাল ছিল 27 তারিখে, তারপরে 28 তারিখ পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না। সব মিলিয়ে মানে আমরাও চলে আসা যখন সিদ্ধান্ত নিয়েছি, আর একদিনও থাকার মতো মানে মন মানসিকতা কুলাচ্ছিল না। যত তাড়াতাড়ি চলে আসব তত মনে হচ্ছে মানে পেরেশান হয়ে গিয়েছি, এরকম আর কি। তো চলে এসেছি, এখন শান্তি মনে হচ্ছে যে নিজের আপন জায়গায়, আপন বাড়িতেই চলে এসেছি। মানে এরকম মনে হচ্ছে, শান্তি লাগতেছে। যদিও কাজকর্মগুলো একবারে মানে আমি যেরকম 2 দিনের ভিতরে সব ঘর গুছিয়ে ফেলি, সেটা হচ্ছে না, আস্তে আস্তে করতেছি। তো আমার বোন, আমার মা, আম্মা বলতেছে আস্তে আস্তে কর, অসুবিধা নেই, চলে আসছো তো এটাই হলো বড় কথা, ধীরে ধীরে করলেও কোনো সমস্যা নেই। তো সেটাই নিজেকেও বুঝাচ্ছি যে না, আস্তে আস্তে করি, কারণ আর শক্তি কুলাচ্ছে না। অনেক কাজ করছি, অনেক কাজ, যেটা আসলে আপনাদেরকে আমি আমার এই ছোট্ট 20 মিনিটের ভিডিওতে দেখিয়ে বা বলে বোঝাতে পারবো না, যত কাজ আমি একা হাতে করছি। তো আল্লাহ যেন আমাকে শক্তি দে, হায়াত দে, এই দোয়া আপনাদের সবার কাছে দোয়ার প্রার্থী আমি। দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য আমি দোয়া করছি। অনেকেই দোয়া চেয়েছেন। আজকে গতকালকে শান্তিনগর থেকে এক মামনির নাম নিতে বলেছে, কি যেন এখন তো আমি ভুলেই গিয়েছি, আসলে মনে থাকে না। তো সবাই আসলে অনেকে বলেন আমার এই ব্যস্ততায় পেরেশানি মনে থাকে না। তো সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটি হলে। আর এই সব ব্যস্ততা দেখতেই পাচ্ছেন এখন আমি কেন কি করছি। তো আসলে মুনতাসিরের স্কুলটা
চেঞ্জ করে ফেলতে হবে মণিপুরিতে। অনেকেই বলতেছেন আসলে মণিপুরিটা নাকি এখন ভালো না আগের মতো। তো যাই হোক, সেটা তো আর স্কুল বা ক্লাস করলে বুঝতাম এখন কেমন হতো। তো যেহেতু ক্লাস করা হয়নি, তো সেটা আর বলবো না এটা আর কি। এখন এইদিকে আবার শিফট করব, মানে ওর স্কুল চেঞ্জ করে নিয়ে আসবো। আর মোত্তাকির পরীক্ষা সে কবে হয় সেটা তো কোনো এখন আর নির্ধারিত নেই। আর আমার হাজব্যান্ডের অফিসটাও ওর শান্তিমতো করতে পারতেছে, এটা হলো বড় কথা। মানে রেস্ট নিয়ে সময় মতো যেতে পারতেছে। আগে তো সকালে উঠে চলে আসতে হতো সময় মতো, আবার রাতে এত টায়ার্ড হয়ে যেত যে আরেকটু কথা বলবো সেটারও সুযোগ ছিল না, গিয়ে ঘুমিয়ে পড়তো, এরকম অবস্থা ছিল। এত মানে ক্লান্তি। যারা আসলে মিরপুর থেকে খিলগাঁও বা এই যে মালিবাগ শান্তিনগর এদিকে আসেন, একবার আসলেও আপনাদের ধারণা হয়ে যাবে, মানে এটা বলবো। তো সেটা ডেইলি 2-3 বার যদি হয়, 2বার হয় আসা যাওয়া, তাহলে তো অবস্থা মানে খারাপই এটা আর কি। তো যাই হোক, সারা ব্লগে অনেক বক 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 করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা আমাকে আমার এই আসার ইয়েটা জানতে পেরে বুঝতে পারবেন আমাকে কেন এত কষ্ট করলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।